আমাকে ছেড়ে যাবেন না তীব্র ভাই, আমি আপনাকে না দেখে থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে, প্লিজ যাবেন না। কাঁদতে কাঁদতে তীব্রর হাত ধরে উপরোক্ত কথাগুলো বলল দিবা। ঝাড়া মেরে দিবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তীব্র। হাত উঠিয়ে দিবার মুখের সামনে আগুন নাড়িয়ে শাসিয়ে বলল, আর যদি কখনো আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে আমি নিষ্প্রভের কাছে তোমার নামে বিচার দেব। বন্ধুর বোন বলে বারবার তোমাকে রেহাই দিয়ে দিব সেটা ভেবো না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে থাপড়িয়ে সোজা করে দিতাম। অসভ্য মেয়ে, লজ্জা করে না? নিজের ভাইয়ের বন্ধুর দিকে নজর দাও, আবার দেখতে পেলে বিরক্ত করো। তুমি যাতে আমাকে আর বিরক্ত করতে না পারো তার জন্য আমি চলে যাচ্ছি অনেক দূরে। কথাগুলো বলতে বলতে অন্ধকারে হারিয়ে যেতে লাগলো তীব্র। সেই দিকে হাত বাড়িয়ে কান্না করতে করতে দিবা বলে উঠল, আমাকে ছেড়ে যেন না তীব্র ভাই, আমি শেষ হয়ে যাব, আমি জীবন্ত লাশ হয়ে যাব। যাবেন না তীব্র ভাই, যাবেন না প্লিজ, যাবেন না তীব্র ভাই। ধর ভরিয়ে উঠে বসে দিবা। বিছানার পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। বালিশের নিচ থেকে ফোন বের করে তীব্রর নাম্বারে কল দেয়। ঘুমে আচ্ছন্ন তীব্র। বালিশের নিচ থেকে বিকট শব্দে বেজে ওঠে তার ফোন। ঘুম ঘুম চোখে বিরক্ত নিয়ে বালিশের নিচ থেকে ফোন বের করে নাম্বার না দেখে রিসিভ করে কানে ধরে। বিরক্ত নিয়ে বলে, কে? ওপাশ থেকে স্থির নিঃশ্বাস ছাড়ে দিবা। তীব্রের কণ্ঠ শুনে এখন তার শান্তি লাগছে। কোনো কথা না বলে কল কেটে দেয় সে। তারপর শান্তিতে চোখ বুঝে নিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। এমন মাঝরাতে কে ফোন দিতে পারে ভেবে পাচ্ছে না তীব্র। তার উপর কোনো কথা না বলে কল কেটে দিয়েছে। আশ্চর্য হয়ে মোবাইলের স্ক্রিনে চোখ বোলায়। স্ক্রিনে জলজল করছে বন্ধুর বোন, মানে আমারও বোন। তীব্রের বুঝতে সময় লাগলো না কে কল দিয়েছিল, কিন্তু সে বুঝতে পারছে না এত রাতে দিবা তাকে কল দিল কেন। আর কল দিয়েছেই যখন, কোনো কথা না বলে আবার কল কেটে দিল কেন। পর মুহূর্তে নিজের উপর বিরক্ত হয় তীব্র। সে এই বাদর মেয়েকে নিয়ে ভাবতে চায় না। এই মেয়ে যে হাড়ে বজ্জাত। তার ফোনে লুকিয়ে নিজের নাম্বার জানু লিখে সেভ করেছিল দিবানী। দিবানীকে কিছু না বলে নিজেই নাম চেঞ্জ করে বন্ধুর বোন, মানে আমারও বোন লিখে সেভ করেছে। আর কিছু না ভেবে ফোন জায়গা মতো রেখে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যায় তীব্র। দিবা হাসান, নাইম হাসান ও দিয়া হাসানের একমাত্র মেয়ে। ভাই নিষ্প্রভ হাসানের আহ্লাদের পরী। সবাই শর্ট করে দিবা বলেই ডাকে। দিবা, দিবা ওঠ, আর কত ঘুমোবি? স্কুলে যাবি না? সময় তো হয়ে যাচ্ছে। 5 মিনিট ধরে রান্নাঘরে নাস্তা তৈরি করতে করতে দিবাকে ডেকে যাচ্ছে দিয়া হাসান। অবশেষে আর না পেরে খুন্তি হাতে নিয়ে ছুটলেন নিজের একমাত্র কন্যার ঘরে। ঘুমের মধ্যে মুখে শীতল কিছু অনুভব করতেই লাফিয়ে উঠে বসল দিবা। হাত দিয়ে চোখ কচলিয়ে সারা ঘরে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত কাউকে না দেখে আবারও চোখ বুঝে খুলে বিছানার ডান পাশ দিয়ে নামতে যাবে তখনই কারোর আগুন চাহনির শিকার হয়। মাকে খুন্তি হাতে নিয়ে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেকি হাসল দিবা। হাসি হাসি ভাব মুখে ফুটিয়ে বলল, কি হয়েছে মা, তুমি এভাবে খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন, আর আমার মুখে পানি বা কেন ঢেলেছো? কথাগুলো বলতে বলতে বিছানা থেকে নেমে গিয়েছিল দিবা। অতঃপর তাকে আর পাইকে এক ছুটে ওয়াশরুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দিবার এইসবে মোটেও বিস্মিত হলো না দিয়া হাসান। তিনি জানেন তার মেয়ে এমনই। কিছুক্ষণ বিড়বিড় করে আবার কিচেনে চলে গেলেন দিয়া হাসান। ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে নিল দিবা। তারপর টিভিতে সিরিয়াল দেখায় মগ্ন তার মায়ের দিকে তাকিয়ে আসছি মা বলে বেরিয়ে গেল। রিস্কায় উঠে তাহিকে কল দিয়ে বলল, আমি রিক্সাতে আছি, তুই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাক। রিস্কা থেকে নেমে ভাড়া মিটিয়ে তাহির দিকে এগিয়ে গেল দিবা। গিয়ে জড়িয়ে ধরল, যেন কতদিন পরে তাদের দেখা, কিন্তু তাদের প্রতিদিনই দেখা হয়, আর মোবাইলে তো কথা বলা আছেই। স্মিত হেসে তাহিও দিবার পিঠে হাত রাখল।
কিছুক্ষণ পরে ছেড়ে বলল, কি রে দিবা, আজ এত লেট করলি কেন? তুই জানিস তোর জন্য দাঁড়াতে দাঁড়াতে আমার পা ব্যথা হয়ে গেছে। এখন আমার পায়ের ব্যথা সারানোর দায়িত্ব কে নিবে শুনি? কানে হাত দিয়ে দিবা বলল, সরি আমার তাহি পাখি, আজ ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে। আর তোর পায়ের ব্যথা সরানোর জন্য আমি আমার ভাইকে কল করছি, ওয়েট। ফ্যাল ফ্যাল করে দিবার দিকে তাকিয়ে রয়েছে তাহি। আসলে সে বুঝতে চেষ্টা করছে দিবা ঠিক কী বলছে। যখনই বুঝতে পারল তখনই দাঁত কিরমির করে চোখ পাকিয়ে তাকায়। তাহির তাকানো দেখে মেকি হেসে দিবা বলে, আরে দোস্ত, আমি তো মজা করছিলাম। আর কখনো দেরি হবে না, এই প্রমিস। কোনো কথা না বলেই স্কুলের গেট দিয়ে ঢুকে যায় তাহি। দিবাও তাহির পিছনে পিছনে স্কুলে ঢোকে। ক্লাস শেষ করে স্কুলের পাশে একটি ক্যাফেতে গিয়ে বসলো তাহি ও দিবা। তখনই দিবার ফোনে কল আসে। এই সময় কে কল দিয়েছে দেখার জন্য দিবার সাথে তাহিও ফোনের দিকে তাকালো। স্ক্রিনে ভাই নাম দেখে চোখ ফিরিয়ে নেয়। ভাইয়ের ফোন দেখে তৎক্ষণাৎ কল রিসিভ করে লাউড স্পিকারে দেয় দিবা। তারপর সালাম বিনিময়ে শেষ করে বলে, এই টাইমে তুই তো কল দিস না ভাই, আজ কি মনে করে এই সময় কল দিলি? ওপাশ থেকে নিষ্প্রভ বলে, আমি তোর স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে নিয়ে বাসায় যাব। কোথায় তুই? আরে আমি আর তাহি তো ক্যাফেতে এসেছি মাত্র। ফুচকা না খেয়ে যাবো না, তুই বরং বাসায় চলে যা। ফুচকা খেতে হবে না আজ, জলদি আয়, আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা তুই ওয়েট কর, আমি আসছি। কল কেটে দিয়ে তাহির দিকে তাকালো দিবা। ফোন লাউডে থাকতেই সব শুনতে পেয়েছে তাহি। কোনো কিছু না বলেই ক্যাফে থেকে বেরিয়ে যায়। দিবা ও তাহির পিছনে পিছনে যেতে লাগলো। স্কুলের গেটের সামনে এসে নিষ্প্রভকে দাঁড়িয়ে থাকতে দেখে দিবার দিকে তাকিয়ে আমি আসছি, ফোনে কথা হবে। বলে দিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলে যায় তাহি। লম্বা শ্বাস ছেড়ে দিবা ভাইয়ের দিকে এগিয়ে যায়। একটা কল আর সাহেব ফোনে কথা বলছিল নিষ্প্রভ। কথা বলা শেষ হলে নিজের পাশে তাকায়। দিবাকে একা দেখে দিবার পিছনে চোখ বুলায় নিষ্প্রভ, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে না পেয়ে বোনের দিকে তাকায়। ভাইয়ের তাকানোর মানে বুঝতে পেরে দিবা বলে, তাহি চলে গেছে। বোনের কথা শুনে মলিন হাসে নিষ্প্রভ। যাকে এক নজর দেখার জন্য ছুটে এলো সেই তার আসার খবর শুনে চলে গেল। ভাইয়ের ব্যথিত মুখের দিকে তাকালো দিবা, বলল, চল ভাইয়া, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? কিছু না বলে রিস্কা দাঁড় করিয়ে বোনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো নিষ্প্রভ। যেতে যেতেই মনে মনে বলে নিষ্প্রভ, প্রিয়সী, যত ইগনোর করার করো, তবে একদিন এমন সময় আসবে যেদিন তুমিও আমার সাথে কথা বলার জন্য, আমার সঙ্গ পাওয়ার জন্য আমার মতো ছটফট করবে, আমার প্রতি আসক্ত হবে। আমাকে হারানোর ভয়ে তোমার চোখ ছলছল করবে। বর্তমানে আমি তোমার কাছে সবচেয়ে অপ্রিয় একজন ব্যক্তি, কিন্তু একদিন ঠিকই আমি তোমার কাছে তোমার প্রিয় আসক্তি হব। রাত 11:30। ডিনার শেষ করে নিজের রুমের ব্যালকনিতে গিটার নিয়ে বসে আছে তাহি। পরনে ব্ল্যাক জিন্স ও শুভ্র টি শার্ট। তাহি সবসময় জিন্স শার্ট বা টি শার্ট এইসব পরে অভ্যস্ত। আকাশের চাঁদের দিকে তাকিয়ে গিটারের টুংটাং আওয়াজ করছে সে। তাহি বরাবরই এমন, একা সময় কাটাতে ভালোবাসে। হঠাৎ ওর মনে হলো ব্যালকনিতে কিছু শব্দ হচ্ছে। গিটার রেখে উঠে দাঁড়িয়ে বাহিরের ব্যালকনির নিচে তাকাতেই বিস্মিত হয়ে গেল। ব্যালকনি দিয়ে মই দিয়ে উঠছে দিবা। নিচে নিষ্প্রভ দাঁড়িয়ে আছে। ব্যালকনির কাছে এসে দিবা বলে, আরে তাকিয়ে কি দেখছিস, আমাকে ওঠা। বলেই হাত বাড়িয়ে দেয়। তাড়াতাড়ি দিবার হাত ধরে টেনে ওঠালো তাহি। কিছু বলবে তার আগেই দিবা বলে, যা বলার পরে বলিস ভাইয়া, আগে ওকে ওঠা। বেচারা সব কিছু একা একা নিয়ে উঠতে পারছে না। আবারও ব্যালকনির নিচে তাকায় তাহি। ততক্ষণে নিষ্প্রভ মই দিয়ে উঠে আসছে। তাহির কাছাকাছি এসে হাতে থাকা ব্যাগগুলো বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও শ্যামা পাখি, এগুলো রেখে হাত বাড়িয়ে দাও, আমি উঠবো।
ব্যাগগুলো সাইডে রেখে নিষ্প্রভের দিকে হাত বাড়িয়ে দেয় তাহি। তাহির বাড়ানো হাতের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে নিজের হাত রাখে নিষ্প্রভ। অতঃপর ব্যালকনিতে উঠে আসে। নিজের রুমের মধ্যে এক কোণায় দাঁড়িয়ে সামনে তাকিয়ে ভাই বোনের কাণ্ডকারখানা দেখছে তাহি। হঠাৎই দিবা ও নিষ্প্রভ একসাথে বলে উঠল, 1 2 3 4 5 হ্যাপি বার্থডে তাহি পাখি। হ্যাপি বার্থডে মাই তাহি পাখি। চমকে উঠে সোজা হয়ে দাঁড়ালো তাহি। মানে আজ তার জন্মদিন ছিল, অথচ তার একদমই মনে ছিল না। বিস্মিত দৃষ্টিতে সামনে দাঁড়ানো দুই মানবীর দিকে তাকিয়ে থাকে। একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। তাহিকে টেনে এনে নিজের সামনে দাঁড় করায় দিবা। সাথে নিয়ে আসা ব্যাগ থেকে একটি র্যাপিং পেপারে প্যাক করা বক্স এগিয়ে দেয়। তারপর জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে মাই তাহি পাখি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোকে। অবশেষে তুই 16 বছরে পা রাখলি। আই এম জাস্ট অবাক ইয়ার, আমি তো ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন। আমাকে তো তুই চমকে দিয়েছিস। আমি না, তোকে চমকে দেওয়ার আইডিয়াটা ভাইয়া ছিল। সে তো এত রাতে আমাকে কাঁচা ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম তোকে সকালে স্কুলে উইশ করে দিব। আর চোখে নিষ্প্রভের দিকে তাকালো তাহি। নিষ্প্রভ তার দিকে তাকিয়েছিল, যার কারণে দুজনের চোখাচোখি হয়ে যায়। আর সেই সুযোগটা নিয়েই চোখ মারে নিষ্প্রভ। চোখ বড় বড় হয়ে মুখ হা করে একবার পূর্ণ দৃষ্টিতে নিষ্প্রভের দিকে তাকালো তাহি। আস্তে আস্তে বিড়বিড় করে বলল, অসভ্য ডাক্তার। কিন্তু কথাটা দিবা ও নিষ্প্রভের দুজনের কানে এসেছে। দিবা তো ভাইয়ের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে, আর নিষ্প্রভ সে তো ঠোঁট কামড়ে নিজের হাসি চেপে রেখেছে। হাতে গিফট নিয়ে তাহির সামনে এসে দাঁড়ালো নিষ্প্রভ। গিফট বক্স বাড়িয়ে দিয়ে পরম আদুরে ভঙ্গিতে বলল, হ্যাপি বার্থডে শ্যামা পাখি। তোমার 16 বছর পূর্ণ হয়েছে, মানে আমার হওয়ার পথে তুমি এক ধাপ এগিয়ে গিয়েছো। কোনো কিছু না বলে চুপ করে নিষ্প্রভের হাত থেকে গিফট বক্সটা নিয়ে নেয় তাহি। ততক্ষণে ব্যাগ থেকে কেক বের করে টেবিল সাজিয়ে রেখেছে দিবা। অতঃপর কেক কাটা শেষ করে। পার্টি স্প্রে হাতে নিয়ে দিবা ও নিষ্প্রভ। বেচারি তাহির কি জানতো এদের মনে মনে এত প্যাচ। সামনে ফিরবার সুযোগ হয়নি। দুই ভাই বোন মিলে স্প্রে করে সাদা ভূত বানিয়ে দিয়েছে তাকে। অতঃপর আর তাদের পাইকে দুজনই ব্যালকনির দিকে ছুটে গেল। দিবা আস্তে আস্তে নেমে গেছে ততক্ষণে। নিষ্প্রভ ময়ে পা রাখবে তখনই তাহি ব্যালকনিতে উপস্থিত হয়। নিষ্প্রভের দিকে এমন করে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। তাহির চাহনি দেখে নিষ্প্রভ মোটেও ভয় পেল না, বরং দূরত্ব ঘুচিয়ে তাহির কাছাকাছি এসে দাঁড়ালো। দু হাতে তার শ্যামা পাখির মুখমণ্ডল ধরে পড়ল। আর কয়েকটা বছর আমি পুরোপুরি ডাক্তার হয়ে যাই, তখন তোমাকে একেবারে নিজের করে নিব। তুমি না চাইলেও জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আসছি, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ক্ষুব্ধ হয়ে নিষ্প্রভের হাত থেকে নিজেকে মুক্ত করল তাহি। রাগী স্বরে গম্ভীর কণ্ঠে বলল, আপনার সাহস কী করে হয় আমাকে টাচ করার? কে হন আপনি আমার? হ্যাঁ, হুটহাট এভাবে আমাকে স্পর্শ করবেন না, নাহলে সেটা আপনার জন্য না খুব খারাপ হবে। আর আপনি তো জানেন আমি কেমন। হ্যাঁ জানি তুমি কেমন। তুমি রাগী, গম্ভীর, কম কথা বলো। রাস্তাঘাটে কোনো ছেলে ডিস্টার্ব করলে পেটানো আরম্ভ করো। তো তাতে কি আমি কি ভয় পাই নাকি? আমার তো এই দোষী রানীকে চাই। আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছুকে ভালোবাসি। তুমি শুধু আমার একান্ত আসক্তি, আমার সবচেয়ে প্রিয় আসক্তি। আর দাঁড়ালো না নিষ্প্রভ। ব্যালকনি দিয়ে যেভাবে এসেছিল সেভাবে নিচে নেমে গেল। দুই ভাই বোন মিলে গেট টপকিয়ে বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রাগে শরীর জ্বলে যাচ্ছে তাহির। একে তো তাকে ভূত বানিয়েছে, তার উপর বড় বড় ডায়লগ মেরে গেল। রাগে দেওয়ালে খুশি দিল, কিন্তু পরে নিজেই হাতের যন্ত্রণায় ছটফট করতে করতে অনেক কষ্টে ফ্রেশ হলো। ব্যান্ডেজ করে ব্যথার ঔষধ খেয়ে নিষ্প্রভকে মনে মনে কয়েকশোটা গালি দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাত হয়ে গেছে। তীব্র বুয়েটের স্টুডেন্ট। ল্যাপটপে বেসিক ক্লাস করা হয় তার। একটা প্রজেক্টে কাজ করতে করতে মাঝরাত হয়ে গেছে।
সাথে মাথা ব্যথাও করছে। সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে পেন কিলার খেয়ে নিল। বিছানায় শরীর এড়ানো মাত্রই চোখের রাজ্যের ঘুম ভর করল। কিন্তু তার ঘুমের 12টা বাজাতেই বিকট শব্দে ফোন বেজে উঠল। বিরক্ত সূচক শব্দ করে ফোন হাতে তুলে নেয় তীব্র। স্ক্রিনে জলজল করছে বন্ধুর বোন, মানে আমার বোন। নামটা দেখেই মনের অজান্তেই হেসে দিল তীব্র। কল রিসিভ করে কানে ধরল, কিন্তু কিছু বলল না। অপর পাশ থেকেও শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শুনে যাচ্ছে। নীরবতা ভেঙে দিবা বলল, কেমন আছেন ইঞ্জিনিয়ার সাহেব? শরীর মন সব ভালো তো? এত রাতে কি এসব বলার জন্য ফোন করেছেন? মানে আমাকে বিরক্ত না করলে তোমার ভালো লাগে না, তাই না? না, আপনাকে বিরক্ত না করলে আমার ঘুম আসে না, আর ঘুম না হলে আমি অসুস্থ হয়ে যাব। নিজের ভালো তো পাগলেও বুঝে, আর আমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ, তাই তো আপনাকে বিরক্ত করে তারপর ঘুমোতে চাই। বজ্জাত মাইয়া, সামনে পাইলে থাপ দিয়ে সোজা করে দিতাম। আরে ওই ফকিন্নির পোলা, তুই আমার থাপ্পড় মারবি? একবার সামনে আই, দেখানে মুদরে। কি? আমি ফকিন্নির পোলা? আচ্ছা, তুমি তো বড় লোকের মাইয়া, তাহলে তুমি এই ফকিন্নির পোলার সাথে কথা বলো কেন? খুব তো ভালোবাসি বলে পিছু পিছু ঘুরো। জিব্বা কেটে তবা তবা করে নিজের গালে চড় মারে দিবা। সে এটা কি বলল? অপরাধী গলায় বলে, ইঞ্জিনিয়ার সাহেব, সরি। আসলে আপনি তো জানেন আমি বেশি ড্রামা সিরিয়াল দেখি, তাই এমন করে বলেছি। প্লিজ আপনি মাইন্ড করবেন না। ফাজিল মেয়ে, ফোন রাখো। আর কখনো তুমি আমাকে ফোন দিবে না, দিলে খুব খারাপ হয়ে যাবে। ওপাশ থেকে দিবা ন্যাকা কান্নার অভিনয় করে বলে, অন্তরেতে দাগ লাগাইয়া রে, বন্ধু আমার হইল না, কলিজা পুরাইয়া গেলা রে, ইঞ্জিনিয়ার সাহেব আমার রইলা না। মহা বিরক্ত নিয়ে কল কেটে দিল তীব্র। মাথার মধ্যে বালিশ চেপে ধরে শুয়ে পড়ল। এই মেয়েটাকে শান্তিতে ঘুমাতে দেবে না। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। দিবাদের এসএসসি পরীক্ষার অনেক দিন আগেই শেষ। কয়েকদিন পরে রেজাল্ট বের হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে তাহি ও দিবা দুজনেরই কোথাও ঘোরা হয়নি। তাই দিবা সিদ্ধান্ত নিল তাহিকে নিয়ে আজ একটু শপিংয়ে যাবে, সাথে আশেপাশে কোথাও ঘুরবে। ফোন হাতে নিয়ে কল করলো তাহিকে। কল রিসিভ করতেই বলল, কি রে শয়তান সেমরি, কি করস? ওপাশ থেকে তাহি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মানুষ ফোন দিয়ে কত সুন্দর করে সালাম বিনিময় করে, আর এই মাইয়া, উফ! সব বাদ দিয়ে ওপাশ থেকে তাহি বলল, কিছু না, এই তো আকাশ দেখছিলাম। তুই কি করিস? আমি বসে আছি। শুন না ইয়ার, যে জন্য কল দিয়েছি, আমার না ঘরে বসে বোরিং লাগছে। চল আজকে কোথাও ঘুরে আসি, সাথে কিছু শপিংও করব। আমারও সেম। তাহলে এটাই ফাইনাল। আমরা আজ ঘোরাঘুরি করবো আর শপিং করব। তুই রেডি হয়ে তোর বাসার নিচে দাঁড়িয়ে থাক, আমি আমার বাইক নিয়ে আধা ঘন্টার ভিতরে আসছি। আচ্ছা বলে কল কাটে। কালো ফতোয়া ও জিন্স পরে গলায় ওড়না পেঁচিয়ে রেডি হয়ে নিল দিবা। বসার ঘরে এসে মাকে বলে বের হবে, তখনই নিষ্প্রভের ঘর থেকে নিষ্প্রভ তীব্র বেরিয়ে আসে। অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে দিবা। মানে তীব্র কখন এলো? বজ্জাত লোক এসেছে, অথচ তাকে একটা বার বলেও নি। পর মুহূর্তে নিজের ভাবনাতে উপহাসের হাসি হাসল দিবা। তীব্র কেন তাকে বলবে? কে হয় দিবা তার? দিবা ভালোবাসলেও তীব্র তো তাকে ভালোবাসে না, বরং দিবা তীব্রের আশেপাশে থাকলে বিরক্ত বোধ করে তীব্র। দিবার সামনে নিষ্প্রভ এসে দাঁড়ায়, বলে, কিরে, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ ভাইয়া, ঘরে বসে বোরিং লাগছিল, তাই তাহিকে নিয়ে ঘুরতে যাচ্ছি, সাথে কিছু শপিংও করব। নিচে তাহি দাঁড়িয়ে আছে, আমি যাই। চল, আমরাও যাব। তোমরা মানে আমি আর তীব্র। পাশ থেকে তীব্র বলে, কি জন্য ইয়ার? ঘুরুক না এরা, আমরা গিয়ে কি করব? নিষ্প্রভ তীব্রর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আরে ইয়ার, তোর ভাবি তো যাচ্ছে, তোর ভাবির সাথে একটু সময় কাটাবো আর কি। আর দিবা আমার বোন, আমার একটা দায়িত্ব আছে না, এভাবে একা একা কিভাবে যেতে দেবো? মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তীব্র, বলে, ঠিক আছে চল। নিষ্প্রভ দিবার দিকে তাকিয়ে বলে, চল তাড়াতাড়ি, তাই নিশ্চয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে।
তীব্র যাবে শুনে দিবার খুশি দেখে কে। ওর ইচ্ছে করছে নিষ্প্রভের গলা জড়িয়ে বলতে, থ্যাংকু আমার ভাই, তুই পৃথিবীর সেরা ভাই। কিন্তু বলা যাবে না, না হলে ভাইও বুঝে যাবে যে আমি তীব্রকে ভালোবাসি। ওরা তিনজন গেটের বাইরে এসে দেখে তাহি বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে কালো শার্ট, কালো জিন্স ও কালো জ্যাকেট, হাতে বাইকের চাবি। তাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিষ্প্রভ। তীব্রের ধাক্কাতে ভাবনার জগৎ থেকে বের হয়ে তাহির সামনে গিয়ে দাঁড়ায়। নিজের সামনে নিষ্প্রভকে দাঁড়াতে দেখে ভুরু কুঁচকে তাহি বলে, কি? ঠোঁট কামড়ে নিষ্প্রভ বলে, আজ তুমি কালো পড়েছ, আজ আমিও কালো পড়েছি, দেখেছো আমাদের কত মিল। বিরক্ত নিয়ে তাহি বলে, সে তো কালো আমি সবসময় পরি, মাঝে মধ্যে অন্য কালারের পরা হয়। দিবার দিকে তাকিয়ে বলে, আর কত দাঁড়িয়ে থাকবো, চল। হ্যাঁ চল, আর ভাইয়া কিন্তু আমাদের সাথে যাবে। কি? কিন্তু কেন? বাঁকা হেসে নিষ্প্রভ বলে, আমার বোনের একটা সেফটি আছে না, আমি ভাই হয়ে ওকে কিভাবে একা একা যেতে দেই বলো, আমারও তো একটা দায়িত্ব আছে। দিবার দিকে তাকিয়ে তাহি বলে, এখন কোথায় যাবি? আগে মার্কেটে চল, শপিং করে নি, পরে ঘোরাঘুরি করব। হালকা ধমক দিয়ে নিষ্প্রভ বলে, গাধি, শপিং এর ব্যাগ নিয়ে কি ঘোরাঘুরি করবি নাকি? আগে ঘোরাঘুরি কর, আসার সময় শপিং করবি। ভাইয়ের কথা শুনে জিব্বা কাটল দিবা। ঠিকই তো, শপিং ব্যাগ নিয়ে কি ঘোরাঘুরি করবে নাকি? নিষ্প্রভের দিকে তাকিয়ে বলল, চলো আগে ঘোরাঘুরি করি। তাহির দিকে তাকিয়ে বলে, চল। নিজে বাইকে উঠে বসে তাহি। মাস্ক পরে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে নেয়। হেলমেট পরে দিবাকেও একটা হেলমেট পরিয়ে দেয়। অতঃপর বলে, কোন দিকে যাব? ততক্ষণে নিষ্প্রভ ও তীব্র নিষ্প্রভের বাইকে উঠে গেছে। হেলমেট লাগাতে লাগাতে নিষ্প্রভ বলে, আগে লেকের পাড়ে চলো। ঠিক আছে বলে বাইক স্টার্ট দিল তাহি। নিষ্প্রভও বাইক স্টার্ট দেয়। তাহির সাথে সাথে যাচ্ছে। হঠাৎ কিছু দূর গিয়ে তাহি বাইক থামিয়ে দিবার দিকে কটমট দৃষ্টিতে তাকায়। তাহিকে বাইক থামাতে দেখে নিষ্প্রভ ও বাইক থামায়। বলে, কি হয়েছে, থামলে কেন? তাহির দিকে তাকিয়ে হালকা হাসে দিবা। বলে, সরি ইয়ার, আমি কি করব বল, যদি পড়ে যাই তাই বারবার তোর কোমর জড়িয়ে ধরি। ভুরু কুঁচকে নিষ্প্রভ বলে, তো মেয়ে হয়তো একটা মেয়ের কোমরে ধরেছে, তাতে এত রিয়াক্ট করার কি আছে? আসলে ভাইয়া তাই শ্বশুরি আছে। কিছু একটা ভেবে বাঁকা হাসে নিষ্প্রভ। বলে, তাহলে এক কাজ কর, তুই আমার বাইকে চলে আয়, তীব্রের সাথে যা, আমি না হয় তাহির সাথে। নিষ্প্রভকে আর কিছু বলতে না দিয়ে দিবাকে কাঁধ ধরে বস বলে বাইক স্টার্ট দিয়ে চলে যায় তাহি। পিছন থেকে নিষ্প্রভ শব্দ করে হেসে ওঠে, সাথে তীব্র। হাসি থামিয়ে তীব্র বলে, কি আর, তুই সবসময় মেয়েটার পিছনেই লেগে থাকিস। আর একটু আগে কি প্রস্তাব দিচ্ছিলি? বেচারি নিশ্চয়ই লজ্জায় পেয়েছে। লজ্জা? আর তাহি, ও লজ্জা পেতেও জানে? আমার মনে হয় জীবনে কোনোদিন লজ্জা পায়নি, সবসময় মুখকে অন্ধকার করে রাখে আর শুধু রাগ দেখায়। আরে ও ছোট থেকে এমনই মেবি, একটু গম্ভীর, কিন্তু ওর মন খুব ভালো। সবসময় নিজের সাধ্যের মধ্যে সবাইকে সাহায্য করে। কয়েকদিন আগেও দেখলাম রাস্তার পাশে এতিম শিশুদের খাবার বিতরণ করছে। হ্যাঁ, সেটা তো আমি জানি। আমার শ্যামা পাখির এরকম স্বভাবের জন্য আমি আরও ওর প্রতি দুর্বল হয়ে যাই। আরে চল চল, ওরা আমাদের রেখে চলে গেল তো। আরে হ্যাঁ, খেয়ালই ছিল না। বাইক স্টার্ট দিয়ে ফ্রেশ বাড়িয়ে তাহির বাইকের কাছাকাছি আসে নিষ্প্রভ। লেকের পাড়ে এসে বাইক থামায় তাহি। বাইক থেকে নেমে হেলমেট খুলে হাতে নেয়। তখনই কোথা থেকে একটা ছেলে এসে জড়িয়ে ধরে। ততক্ষণে নিষ্প্রভও চলে এসেছে। তাহিকে কোনো ছেলে জড়িয়ে ধরেছে এইটা দেখে নিষ্প্রভের বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। তাহির দিকে তাকিয়ে বাইক থামাতে গিয়ে তাহির বাইকের সাথে নিষ্প্রভের বাইকের ধাক্কা লেগে যায়। তাহির বাইক পড়ে যায়। বাইক পড়ার শব্দে জড়িয়ে ধরা ছেলেটাকে নিজের থেকে টান দিয়ে ছাড়ায় তাহি। ততক্ষণে নিষ্প্রভ বাইক থেকে নেমে এসে দাঁড়িয়েছে। নিজের বাইকের দিকে তাকিয়ে মৃদু চিৎকার করে তাহি বলে, মাইক্রোলা? করলা?
করলা শুনে একে অপরের মুখ চাওয়াচাই করে নিষ্প্রভ ও তীব্র। অতঃপর একসাথে হেসে ওঠে। তীব্র অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, সিরিয়াসলি? তাই তুমি শেষ পর্যন্ত নিজের বাইকের নাম করলা রেখেছো? সুযোগ বুঝে তীব্রর সাথে কথা বলার জন্য দিবা বলে, তাহির করলা ফেভারিট, তাই ও বাইকের নামও করলা রেখেছে। মুহূর্তেই নিষ্প্রভ রেগে মেগে যায়। তাহির দিকে এগিয়ে গিয়ে তাহির দিকে তাকিয়ে বলে, কে এই ছেলে? তোমাকে এভাবে জড়িয়ে ধরছিল কেন? একে তো নিজের করলার অবস্থা নিষ্প্রভ খারাপ করে দিয়েছে, তার উপর সরি না বলে প্রশ্ন করছে। রাগে সহ্য করতে না পেরে নিষ্প্রভকে ধাক্কা মারে তাহি। ধাক্কা খেয়ে নিষ্প্রভ পড়েনি, কিন্তু ওর বাইক পড়ে গেছে। সেটা দেখে তাহি বলে, টিট ফর ট্যাট, অসভ্য ডাক্তার। তাহিকে যেই ছেলেটা একটু আগে জড়িয়ে ধরেছিল সেই ছেলেটার কলার ধরে খুশি মারতে হাত ওঠায় নিষ্প্রভ, কিন্তু তার আগেই তাহি টান দিয়ে ছাড়িয়ে নেয়। অতঃপর নিষ্প্রভের দিকে তাকিয়ে ক্ষুদ্র হয়ে বলে, আপনার সাহস কী করে হলো ওর কলার ধরার? কি করেছে ও? আপনি কেন শুধু শুধু শাওনকে মারতে আসছেন? শুধু শুধু মারতে চাইছি না, ও তোমাকে জড়িয়ে ধরলো কেন? হোয়াই? শাওন আমার ও দিবার স্কুলের ফ্রেন্ড, অনেকদিন পরে দেখা হয়েছে তাই এক্সাইটেড হয়ে জড়িয়ে ধরেছিলাম। তাই বলে আপনি মারামারি করবেন? হ্যাঁ করবো। ও সাহস কি করে হলো আমার শ্যামা পাখিকে জড়িয়ে ধরার? তারপর সায়নের দিকে এগিয়ে গিয়ে আঙুল তুলে শাসিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিলাম, ভবিষ্যতে আমার শ্যামা পাখির থেকে দূরে থাকবে। মাইন্ড ইট। সায়ন ছেলেটির অপরাধী সুরে বলল, সরি ভাইয়া, আমি এক্সাইটেড হয়ে জড়িয়ে ধরেছিলাম, ভাবিনি এত কিছু হবে। তারপর তাহির দিকে তাকিয়ে বলল, সরি ইয়ার, আমি সত্যি ইচ্ছে করে কিছু করিনি, ক্ষমা করে দিস, আসি। বলেই সায়ন চলে গেল। আর দিবা তাহির হাত টেনে নিয়ে গিয়ে লেকের পাড়ে বসল। তীব্র ও নিষ্প্রভকে টেনে নিয়ে লেকের পাড়ে এক জায়গায় বসল। এইভাবেই আধা ঘন্টা কেটে গেল। নিষ্প্রভ দিবাকে ইশারা করলো ওর জায়গায় আসতে। দিবা তাই করলো। নিষ্প্রভ উঠে গিয়ে তাহির পাশে বসল, আর দিবা তীব্রর পাশে। তাহি সোনা, রাগ করেছো? সরি, তোমার সাথে আমার কাউকে সহ্য হয় না, কিন্তু আমি শাওনকে মারতে যাওয়ার জন্য সরি বলবো না, কারণ ওর অপরাধ করেছে, তোমাকে ছুঁয়েছে। আর বাকি সব কিছুর জন্য সরি। তোমার বাইক আমি ইচ্ছে করে ফেলে দেইনি। শাওনের সাথে তোমাকে দেখে হুঁশ ছিল না, ব্যাগ কষতে গিয়ে ধাক্কা লেগে গেছে। তাহি কিছু বলল না, একইভাবে লেকের পানির দিকে তাকিয়ে রইল। নিষ্প্রভ তাহির মৌনভাবে থাকা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। অপরদিকে দিবানির উপর বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্র, আর দিবা তীব্রর দিকে তাকিয়ে রাগে ফুসফুস করছে। আসলে দিবার রাগের কারণ হলো নিজের ফোনের চার্জ ছিল না বলে। তীব্রকে বলেছিল ওর ফোনটা দিতে, সে ছবি তুলবে। যদিও তীব্র প্রথমে দিতে চায়নি, পরে দিবার অনুরোধে দিতে বাধ্য হয়। দিবা যখন তীব্রর ফোনে ছবি তুলতে ব্যস্ত, তখনই তীব্রর ফোনে একটা কল আসে। দিবার হাতে তীব্রর ফোন থাকায় দিবা কল রিসিভ করে কানে ধরে। কিছু বলবে তার আগে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলেছিল, হ্যালো তীব্র জানো, কোথায় তুমি? আমি তোমার বাসায়, তোমার জন্য অপেক্ষা করছি, প্লিজ বেবি তাড়াতাড়ি বাসায় চলে আসো। ব্যাস, এতটুকু শুনে রেগে দিবা কলটা কেটে দেয়। কল লিস্টে চোখ পড়ায় তার নিজের নাম্বার সেভ করা বন্ধুর বোন মানে আমারও বোন, সেটাও চোখে পড়ে, যাতে দ্বিগুণ রেগে যায় দিবা। কটমট দৃষ্টিতে তীব্রর দিকে তাকিয়ে নাম পরিবর্তন করে বন্ধুর বোন মানে আমার বউ লিখে সেভ করে। তারপর তীব্রর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, কে মেয়েটা যে আপনার বাসায় আপনার জন্য অপেক্ষা করছে? আমার কাজিন রিয়া, তোমার মতোই সবসময় আমাকে বিরক্ত করে। আমি বিরক্ত করি, আর সেই বিরক্তি আপনাকে সহ্য করতে হয়। আমি দিবা, যতদিন আছি ততদিন আপনাকে বিরক্ত করব, কিন্তু ওই মেয়ে কেন আপনাকে বিরক্ত করবে তাকে বলে দিবেন আপনার বউ আছে, ওকে? কার বউ, কিসের বউ? আমার বউ আসবে কোথা থেকে? আমি তো বিয়েই করিনি। করেননি, করবেন। আর কিসের বউ মানে? আমি আপনার বউ, আপনার ভবিষ্যৎ বউ।
আপনাকে বিরক্ত করার অধিকার শুধুই আমার, আর কারণ না। তাই আপনার ওই কাজিনকে বলে দিবেন আমার কথা আপনার বউ আছে। তাতেও যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে আমি নিজে গিয়ে ওই শাকচুন্নির মাথায় চুল কেটে দিয়ে আসবো। ধমকে ওঠে তীব্র। তার প্রচণ্ড রাগ হচ্ছে। রাগী স্বরে চিবিয়ে বলে, কে আমাকে বিরক্ত করে আর কে আমাকে করে না সেটা আমি বুঝবো। তুমি আমার বিষয়ে কথা বলার কে? বউ? বিয়ে হয়েছে তোমার সাথে আমার? নাকি আমি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? বলেছি কখনো? না, বলেননি। কিন্তু একদিন ঠিকই আপনি আমাকে ভালোবাসবেন, আমাকে বিয়ে করে বউ বানাবেন। স্বপ্ন দেখতে থাকো। দেখো দিবা, এখনো সময় আছে, আবার পিছু ছেড়ে দাও। তুমি আমাকে কখনো পাবে না। কেন পাবো না? আপনি শুধু আমার। তোমাকে কিছু বলে লাভ নেই। থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। তুমি যতই চেষ্টা করো না কেন, কখনো আমাকে নিজের প্রতি দুর্বল করতে পারবে না, আর কখনো আমার আশেপাশে আসারও চেষ্টা করবে না। বেহায়ের মতন আমার পিছু ঘোরা ছেড়ে দাও। সামান্য লজ্জাবোধ থাকলে কখনো আর আমার সামনে দাঁড়াবে না। কথাগুলো বলেই তীব্র নিজের ফোন নিয়ে উঠে গেল। চোখ দিয়ে পানি পড়ছিল দিবার। এত অপমান কখনো করেনি কেউ। তীব্র হাজার বারণ সত্ত্বেও শোনেনি। বারবার বেহায়ার মতো ঘুরতো। এই বুঝি তীব্র তাকে কখনো মেনে নেবে, তাকে ভালোবাসবে। কিন্তু দিবার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, হয়তো কখনো পূরণ হবে না। তাহির ডেকে ভাবনা থেকে বের হয় দিবা। চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। পিছু ফিরে তাহির দিকে তাকায়। তাহিও তার দিকেই তাকিয়ে আছে, হয়তো কিছুটা বুঝতেও পেরেছে। দিবার হাত ধরে বাইকের কাছে নিয়ে যায় তাহি। দিবা বলে, কোথায় যাব? কেন? তুই না বললি শপিং করবি? ওহ আচ্ছা, চল তাহলে। তাহি ও দিবা বাইক নিয়ে শপিং মলের দিকে গেল। তীব্র ও নিষ্প্রভ বাইক নিয়ে তাদের পিছনে গেল। শপিং মলে এসে একের পর এক কাচের চুড়ি দেখে পছন্দ করছে দিবা। মেয়েটা এইসবের প্রতি খুবই আসক্ত। আর তাহি, সে তো শার্ট প্যান্ট ও লেডিস কিডস পছন্দ করতে ব্যস্ত। আর তার দ্বারা কি কখনো চুড়ি শাড়ি কিনা হবে? পড়া তো দূরের থাক। দিবার দিকে তাকিয়ে আছে তীব্র। মুখ দেখে বুঝতে পারছে মেয়েটি তার কথায় কষ্ট পেয়ে কেঁদেছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। বলা বাহুল্য, দিবা খুবই স্ট্রং পার্সোনালিটির। আর তাহি, সে তো দিবাকেও ছাড়িয়ে। যেমন স্ট্রং পার্সোনালিটি, তেমনি রাগী ও গম্ভীর। ঘুরে ঘুরে সব কিছুতে চোখ বুলাতে একটা সাদা পাথরের কাজ করা শুভ্র শাড়িতে চোখ আটকে যায় নিষ্প্রভের। কোনো কিছু না ভেবে শাড়িটা কিনে নেয়, সাথে কাচের শুভ্র রঙা চুড়িও। সে জানে তাহি শাড়ি পরে না, কিন্তু তবুও কিনেছে, বিয়ের পর পরতে বলবে। আর একটা শাড়ির দিকে চোখ যায় নিষ্প্রভের। সেটাও শুভ্র রঙের, কিন্তু কালো রঙের পাথর ও কালো পাথরের কাজ করা। শাড়িটার দিকে একবার ও চুড়ি দেখতে থাকা দিবার দিকে একবার তাকালো। তার বোনকে এই শাড়িতে খুব মানাবে, তাই এইটাও কিনে নিল। তারপর শাড়িটা দিবার সামনে গিয়ে ওর দিকে বাড়িয়ে দিল। শাড়ি দেখে দিবা খুশি হয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে। নিষ্প্রভ হেসে বলে, পাগলি বোন ছাড়, শাড়ির সাথে কিছু দরকার পড়লে পছন্দ কর। জুতা, চুড়ি, অর্নামেন্টস যা পর্যন্ত। দিবা খুশি মনে সবকিছু পছন্দ করতে শুরু করলো। কি বলবে? একটু আগে এই মেয়ে প্রিয় মানুষের অপমানজনক কথায় চোখে জল ফেলেছে। দুইটা কালো টি শার্ট, দুটো কালো প্যান্ট, একটা সাদা ও একটা কালো শার্ট, কালো ক্যাটস, এগুলোই তাহির শপিং। নিষ্প্রভ তাহির দিকে এগিয়ে গেল, বলল, কখনো তো শাড়ি টাড়িও পছন্দ করতে পারো। নিষ্প্রভের দিকে না তাকিয়ে তাহি জবাব দিল, আমার যা ইচ্ছে তা পরবো, আপনার সমস্যা? না, আমার সমস্যা হবে কেন? এমনি বললাম। কখনো শাড়ি পরো, দেখবে তোমাকে সুন্দর লাগবে। কারণ মেয়েদের শাড়িতে বেশি অসাধারণ লাগে। হয়েছে, শেষ আপনার ভাষণ দেয়া। এত যখন শাড়ি আপনার পছন্দ, তাহলে বিয়ে করে নিজের বউকে সারাদিন রাত শাড়ি পরিয়ে রাখবেন, কেউ মানা করবে না। সে তো রাখবই, বউ না পড়তে চাইলে জোর করে পরিয়ে দেব। গুড, তাহলে আপনার এই কথাগুলো আপনার বিয়ে করা বউকে বলবেন, আমাকে বলতে আসবেন না। আমি কি পরবো আর কি পরবো না সেটা আমার ইচ্ছে। গট ইট? ইয়া, বাট তুমিই তো আমার বউ হবে, তাই আর কি। তবে সমস্যা না, তোমার যা খুশি পরো। বিয়ের পর আমার যখন তোমাকে শাড়ি পরে দেখতে ইচ্ছা করবে, তখনই তুমি শাড়ি পরবে।
পাগল আপনি? কিসের বিয়ে? আমি আপনাকে বললাম যে আপনার বউকে গিয়ে শাড়ি পরার কথা বলুন, আর অমনি আপনি আমাকে আবার বিরক্ত করতে লেগে গেলেন। শুনুন, একটা কথা কান দিয়ে ভালো করে ঢুকিয়ে নিন। তাহি না কাউকে কখনো ভালোবেসেছে আর না কাউকে কখনো বাসবে, তাই আমার পিছু ঘোরা ছেড়ে দিন। সেটা আপনার জন্যই না মঙ্গল হবে। কে কাকে ভালোবাসবে আর কে কাকে ভালোবাসবে না সেটা তো সময় বলে দেবে তাহু পাখি। তবে তুমি আমাকে আমার মতো করে ভালোবাসবে, হয়তো আমার থেকেও বেশি, হয়তো দেরি হবে, কিন্তু তুমি একদিন আমাকে ঠিকই ভালোবাসবে। আমি তোমার শক্ত খোলসে আচ্ছাদিত মনে আমার জন্য ভালোবাসা জন্মিয়ে ছাড়বো। তুমিও আমার মতো পাগল হবে, উন্মাদ হবে, আমার প্রতি আসক্ত হবে। আমি তোমার কাছে খুবই অপ্রিয় একজন ব্যক্তি, তবে একদিন আমি তোমার প্রিয় আসক্তি হব, দেখে নিও। একদমই কথাগুলো বলেই নিষ্প্রভ শপিং মল থেকে বেরিয়ে গেল। তাহিরও শপিং করা শেষ, তাই দিবাকে নিয়ে সেও বেরিয়ে গেল শপিং মল থেকে। শপিং মল থেকে বেরিয়ে দিবা বলল, তাহি চল ফুচকা খেয়ে আসি। আচ্ছা চল। নিষ্প্রভ ও তীব্রের দিকে তাকিয়ে দিবা বলে উঠল। ভাইয়া চলো ফুচকা খাবো। নিষ্প্রভ কোনো কথা না বলেই মাথা নাড়িয়ে সামনের ফুচকার স্টলের দিকে হাঁটা ধরল। পিছু পিছু তীব্র। ফুচকা খেয়ে সবাই বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দিবাকে ওর বাসার গেটের সামনে নামিয়ে দিয়ে তাহি নিজের বাসার দিকে চলে গেল। আর সেই দিকে তাকিয়ে নিষ্প্রভ দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা কবে যে তাকে বুঝবে, কবে ভালোবাসবে। রোজ স্বপ্নে কত শত ভালোবাসাময় মুহূর্ত উপভোগ করে নিষ্প্রভ। তবে তা স্বপ্নে, আদৌ বাস্তবে তা পূরণ হবে তো? হবে, হতেই হবে। এসব ভেবে ভেবেই নিষ্প্রভ বাসার ভিতর ঢুকে গেল। নিষ্প্রভের বাইক দিয়ে গিয়েছিল বিধায় নিজের বাইক নিষ্প্রভদের বাসার গেটের সামনে রেখে গিয়েছিল তীব্র। নিজের বাইকে উঠে স্টার্ট করে গেট দিয়ে বেরোবে তখনই দিবা সামনে এসে দাঁড়ায়। বিরক্ত হয়ে তাকিয়ে আছে তীব্র, বলে, কি জন্য এভাবে পথ আটকে দাঁড়িয়েছ? কিছু কথা বলতে। কি কথা? যা বলা তাড়াতাড়ি বলো। তোমাকে সময় দিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বেশি সময় নষ্ট করব না আপনার। যা বলতে চাইছিলাম, আমি আর আপনাকে কখনো বিরক্ত করব না ইঞ্জিনিয়ার সাহেব। বাহ, ভালো তো। আমার তখনকার বলা কথাগুলো তাহলে কাজে লেগেছে। তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার তখনকার বোঝানোর জন্য নয়, আমি সত্যি আর কখনো আপনাকে বিরক্ত করব না। আপনার সামনে আর আসবও না। আজ থেকে দিবা নামে কেউ আর আপনাকে ভালোবাসি বলে বিরক্ত করবে না। আপনি তখন আমাকে যেই অপমানগুলো করেছেন সেটা আমার আত্মসম্মানে লেগেছে, আর আমি আমার আত্মসম্মানের জন্য সব কিছু করতে পারি। আপনি আপনার প্রতি দুর্বল হয়ে বেহায়াপনা করতে দেখেছেন। এখন থেকে দিবার আত্মসম্মান বোধ দেখবেন। দোয়া করি আপনি যেন আপনার মন মতো কাউকে পান। ভালো থাকবেন, আসি। একদমই কথাগুলো বলেই দিবা চলে গেল। দিবার যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে তীব্র। দিবার কথাগুলো কোথাও আঘাত করছে তার। দিবা আর কখনো তাকে বিরক্ত করবে না, সেটাতে তো তার খুশি হওয়া উচিত। কিন্তু তীব্র কেন খুশি হতে পারছে না? কোথাও চিনচিন ব্যথা হচ্ছে। নিজের ভাবনাকে পাত্তা না দিয়ে বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে যায় তীব্র। যদি পিছনে ফিরে তাকাতো তাহলে দেখতে পেত কেউ তার মুখ থেকে কিছু শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চোখের জল মুছে নিল দিবা। সে ভেবেছিল তীব্র হয়তো কিছু বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তীব্র চলে গেল। একরোখা কণ্ঠে দিবা বলে, আপনি একদিন ঠিকই আমাকে ভালোবাসবেন, আমার প্রেমে দিওয়ানা হবেন, পাগল উন্মাদ প্রেমিকের মতো আমার পিছনে ছুটবেন। কিন্তু সেদিন আপনি আমাকে পাবেন না। আপনার আফসোস হবে, আর সেই আফসোসে ভরা মুখটা আমি দেখে তৃপ্তি লাভ করব। নিজের ঘরে যাওয়ার আগে মায়ের ঘরে যায় দিবা। সেখানে নিষ্প্রভ ছিল। দিবা গিয়ে তার মাকে বলে, মা, ভাইয়া, আমি দেশে থাকবো না, আমি সুইজারল্যান্ডে চলে যেতে চাই। বাকি পড়াশুনো সুইজারল্যান্ড থেকেই করব। কি বলছিস বোন? তুই সুইজারল্যান্ড যাবি? তুই ঠিক আছিস তো? মাকে ছেড়ে আমাকে ছেড়ে থাকতে পারবি তুই? আর তাই ওকে ছাড়া চলতে পারবি? আমি কিচ্ছু জানি না, আমি কিছু শুনতে চাই না। আমি সুইজারল্যান্ড পড়াশুনো করব, এটাই শেষ কথা। তোমরা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, সুইজারল্যান্ডই পড়াশোনা করিস, কিন্তু এখন না। ইন্টার শেষ কর, তারপর সুইজারল্যান্ড যাস, কেউ আটকাবে না। ঠিক আছে, আর মাত্র 2 বছর, তারপরই আমি সুইজারল্যান্ড যাব। তুমি সব ব্যবস্থা করে রেখো।
সে হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না, আমি বাবার সাথে কথা বলবো। আচ্ছা। বলে দিবা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। রাতে নাইম হাসানও একজন ডাক্তার। তিনি অনেক রাত করে বাড়ি ফিরেন। বাড়ি ফিরে নিজের কন্যা সুইজারল্যান্ডে যাওয়ার বিষয়ে জানতে পারেন। তৎক্ষণাৎ দিবাকে ডেকে পাঠালেন। দিবা এসে বাবার পাশে বসে। নাইম হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, তারপর বলেন, তোমাকে কেউ কিছু বলেছে মামনি? তুমি হঠাৎ করে সুইজারল্যান্ড পড়ার সিদ্ধান্ত নিলে কেন? আমার কিছু হয়নি আব্বু, আমি সত্যিই সুইজারল্যান্ডে পড়তে চাই। ঠিক আছে আম্মু, তাই হবে। আমার মামনি সুইজারল্যান্ডেই পড়বে, তবে তুমি আগে ইন্টার শেষ করো। ততদিনে আস্তে আস্তে তোমার ভিসা পাসপোর্ট সব রেডি করে নেব, চিন্তা করো না। ঠিক আছে আব্বু, তুমি খুব ভালো। লাভ ইউ আব্বু। তুমি আমার লক্ষ্মী মেয়ে, কখনো আব্বুর কাছ থেকে কিছু লুকায়ও না। আব্বু তো তোমার বন্ধুর মতো, তাই না? হ্যাঁ, তুমি তো আমার বন্ধুই। তুমি, ভাইয়া, আম্মু তিনজনেই আমার বন্ধু, আর তাহি তো আছেই। বলেই পাশে বসা মা বাবা ও ভাইকে জড়িয়ে ধরল দিবা। নিষ্প্রভ হেসে বোনের নাক টেনে দিল, তারপর বলল, আমার লক্ষ্মী বোনটা। দিবা নিষ্প্রভের চুল টেনে দিয়ে বলল, আমার সোনা ভাইটা। প্রচণ্ড বাতাস বইছে, সাথে এক রমণীর অবাধ্য চুলগুলো উঠছে। প্রচণ্ড ঠান্ডায় সবার জমে যাওয়ার অবস্থা, কিন্তু তার সেদিকে হুঁশ নেই। সে তো তার জীবনের সমীকরণ মেলাতে ব্যস্ত। আজ 5 বছর হয়ে গেছে আমি আমার শহর ছেড়ে সুদূর প্রবাসে সুইজারল্যান্ডে পাড়ি জমিয়েছিলাম। কতদিন আপনাকে সামনাসামনি দেখি না ইঞ্জিনিয়ার সাহেব। আপনাকে না পাওয়ার দহন আমাকে প্রতিটা মুহূর্তে পোড়ায়। আরও কয়েকটা দিন, তারপরই আমি আবারও আসছি আমার সেই শহরে, যে শহরে আপনার প্রেমে আসক্ত হয়েছিলাম। জানেন ইঞ্জিনিয়ার সাহেব, আমি না আর কাউকে ভালোবাসতে পারিনি। ভিনদেশে এসে অনেক প্রপোজ পেয়েছি, কিন্তু কাউকে ভালোই লাগেনি। আমি তো আপনিতেই আসক্ত, অন্য কাউকে ভালো লাগবেই বা কী করে বলুন? অথচ আপনি আমার ভালোবাসাকে আবেগের বয়সের ভুল মনে করে পায়ে ঠেলে দিলেন। কি হতো একটু ভালোবাসলে? কেন আমাকে ভালোবাসলেন না আপনি? কেন 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 ইঞ্জিনিয়ার সাহেব? চিৎকার করে কাছে দিবা, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই। ইন বাংলাদেশ। অন্ধকার ঘরে এক দৃষ্টিতে একটি ফটো ফ্রেমের দিকে তাকিয়ে আছে তীব্র। ছবিটি তার প্রিয়সীর, যাকে সে না বুঝে নিজের ইচ্ছাতে দূরে ঠেলে দিয়েছে, যার ভালোবাসা বুঝতে তার অনেক দেরি হয়েছিল বলে তার থেকে দূরে, অনেক দূরে তার প্রিয়সীর অবস্থান করছে। আমাকে আরও কিছুদিন সুযোগ দিবে দিবা? তাহলে তো আমাদের এভাবে আলাদা হতে হতো না। আমি মানছি আমি ভুল করেছিলাম, তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তাই বলে তুমি এমন শাস্তি দিবে আমায়? শাস্তি যখন দিবেই, কাছ থেকে শাস্তি দিতে, কিন্তু তুমি তো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেলে। আমি যে তোমার অপেক্ষায় আছি দিবা। কবে আসবে তুমি? কবে আমার অপেক্ষার অবসান ঘটবে? তোমার ইঞ্জিনিয়ার সাহেব তোমার অপেক্ষায় জান পাখি, প্লিজ তাড়াতাড়ি চলে আসো। মোবাইলের শব্দে ধ্যান ভাঙে তীব্রর। চোখের পানি মুছে ফোন হাতে তুলে নেয়। স্ক্রিনে জলজল করছে আহাত মাহমুদ। নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে কানে তুলে নেয় তীব্র। ওপাশ থেকে আহাত আনন্দ সহিত বলে, কেমন আছিস দোষ? তোর আর নিষ্প্রভাবের খবর কি রে? শোন, তোকে একটা গুড নিউজ দিতে কল দিয়েছি। আমি কয়েকদিনের ভিতরে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করছি। ও আচ্ছা, ভালো তো। তুই কি খুশি হসনি আমার আসার কথা শুনে? খুশি হব না কেন? কতদিন পরে তোকে সামনাসামনি দেখব। সেই যে কলেজ শেষ করে প্রবাসে পাড়ি জমালি, আর কতদিন বাদে তোকে দেখব। আমি তো সো এক্সাইটেড। তোর জন্য সারপ্রাইজ আছে দোষ। কি সারপ্রাইজ? বলা যাবে না, তবে নিষ্প্র জানে না, বাট তোকে বলতে নিষেধ করেছি। তুই সেইটা শুনলে খুব খুশি হবি। কি বলবি তো? না রে, বলা যাবে না। আমি বাংলাদেশে ব্যাক করলে সারপ্রাইজ পাবি। আচ্ছা ঠিক আছে। ওকে দোষ, ভালো থাক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে তীব্র আবারও তার প্রিয়সীর ছবি নিয়ে অভিযোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। বিকেল 4টে। শহরের একটা রেস্টুরেন্টে বসে আছে নিষ্প্রভ, তার সাথে একজন সহযোগী ডাক্তার উর্মিলা শেখ।
দুজনেই খাওয়া দাওয়া করতে এসেছে। গুরুত্বপূর্ণ ডিউটি থাকায় দুজনেই বিজি ছিল, তাই কারোরই দুপুরে খাওয়া হয়নি। যদিও নিষ্প্রভ আসতে চায়নি, কিন্তু উর্মিলা জোড়াজড়িতে আসতে বাধ্য হয়েছে। ইতিমধ্যে খাবার এসে গেছে, দুজনে হালকা কথা বলছে আর খাবার খাচ্ছে। এদিকে সারাদিন একটা বিষয়ের কেসে তদন্তের জন্য ছোটাছুটি করতে হয়েছে তাহিকে, তাই তারও খাওয়া হয়নি। সেও একই রেস্টুরেন্টে খাওয়ার জন্য এসেছে। খাবার অর্ডার দিয়ে বসে চারিদিকে চোখ বোলাচ্ছিল, তখনই তার চোখ পড়ে একটা টেবিলে খেতে বসা নিষ্প্রভের দিকে। চোখ ফিরিয়ে নিতে চাইছিল, কিন্তু তখনই আবার চোখ পড়ে নিষ্প্রভের সাথে বসা রমণীর দিকে। খাবার খেতে খেতে উর্মিলার ঠোঁটের পাশে খাবার লেগে গিয়েছিল। নিষ্প্রভ ইশারা করে বোঝাচ্ছিল, কিন্তু বসছিল না উর্মিলা, তাই নিষ্প্রভ নিজেই টিস্যু নিয়ে ঠোঁটের কোণা মুছে দেয়। এমন দৃশ্য দেখে সহ্য হলো না তাহির। কেউ যেন তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। বড় বড় পায়ে নিষ্প্রভের দিকে তেড়ে এলো, এসেই নিষ্প্রভের শার্টের কলার ধরে টেনে তুলল। আকস্মিক তাহির আগমনে চমকে যায় নিষ্প্রভ, সেই সাথে তার কলার ধরে টেনে তোলায়। রাগান্বিত ও বিস্মিত দৃষ্টিতে তাহির দিকে তাকায়। কিছু বলবে তার আগেই তাহির কলার ঝাঁকিয়ে প্রশ্ন করে, কে এই মেয়ে? কী সম্পর্ক আপনাদের? কলা ধরার জন্য এমনিতেই রেগে গিয়েছিল নিষ্প্রভ, তার উপর তাহির প্রশ্নে রাগটা যেন বেড়ে গেল। কোনো কিছু না ভেবেই বলল, যাই হোক, তোমার কি? কে তুমি? আর তোমার সাহস কি করে হলো আমার কলার ধরার? দ্বিগুণ রেগে তাহি বলল, যেই হোক মানে কি? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। আপনি এই মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে একসাথে কি করছেন? যাই করি তোমার তাতে কি? আর আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই। কোন অধিকারে তুমি আমাকে প্রশ্ন করছো? ততক্ষণে নিষ্প্রভের কলা ছেড়ে দিয়েছে তাহি। নিষ্প্রভের কথা শেষ হতেই সীমিত হেসে বলে, সত্যিই তো, আমি আপনার কে? আমিও না পাগল হয়ে গেছি, কি করছি নিজেও জানি না। সরি ডাক্তার সাহেব, আমি শুধু শুধু আপনাদের ডিস্টার্ব করলাম। আমি এক্সট্রিমলি সরি। বলেই দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল তাহি। এতক্ষণ ধরে উর্মিলা নীরব দর্শকের মতো সব দেখছিল। নিষ্প্রভের দিকে তাকিয়ে অপরাধী সুরে বলল, সরি স্যার, আমার জন্য আপনার আর ম্যামের মধ্যে ঝামেলা হলো। আর আপনিই বা কেন ম্যামকে কথা শোনালেন? নিজের ভালোবাসার মানুষের সাথে কোনো অন্য ব্যক্তিকে কখনোই কেউ সহ্য করে না। তাচ্ছিল হেসে নিষ্প্রভ বলে, ভালোবাসার মানুষ? ভুল উর্মিলা, আমি তো ওর ভালোবাসার মানুষ নয়। আমি শুধু ওকে এতদিন ধরে ভালোবেসে গেছি। ও কখনোই আমাকে ভালোবাসেনি, আর না কখনো ভালোবাসবে। ও হলো পাথর দিয়ে তৈরি, তাই তো এত বছর ধরে ওর পিছে ঘুরে ওর মনের নিচের জন্য অনুভূতি জন্মাতে পারিনি। কে বলল পারেননি? আপনি পেরেছেন ওনার মনে ভালোবাসা জন্মাতে। না উর্মিলা, সেটা যদি হতো তাহলে এই পৃথিবীতে আমার চেয়ে খুশি কেউ হতো না। আমি ঠিকই বলছি স্যার, আপনি সত্যি ওনার মনে ভালোবাসা জন্মাতে পেরেছেন। তা না হলে ভাবুন, আপনাকে আমার সাথে দেখে রিয়েক্ট করেছেন, মানে তিনি জেলাস ফিল করেছেন। জেলাস আর তাহি? এটা আমার বিশ্বাস হয় না। হয়তো কোনো কারণে এমন করেছে, আর ও তো আমাকে দেখতেই পারে না। না স্যার, তাই ম্যাম সত্যি আপনাতে আসক্ত, সেটা আমি ওনার চোখে দেখেছি। একটা মেয়ে কখনো বিনা কারণে চোখের জল ফেলে না। চোখের জল? হ্যাঁ স্যার, আপনি হয়তো খেয়াল করেননি, তবে আমি খেয়াল করেছি। রেস্টুরেন্টের থেকে বের হয়ে যাওয়ার সময় ম্যাম আঙুল দিয়ে চোখের কোণা মুছেছেন। কি? তার মানে তাহিও আমায়? হ্যাঁ স্যার, আপনি জলদি যান, ম্যাম হয়তো খুব কষ্ট পেয়েছেন। নিষ্প্রভের ঠোঁটের করে হাসি লেগে আছে। তার শ্যামা পাখিও তাকে ভালোবাসে। এখনও বিশ্বাস হচ্ছে না, তবে তাকে শিওর হতে হবে। তাই তাড়াতাড়ি বিল মিটিয়ে উর্মিলার থেকে বিদায় নিয়ে তাহির বাসার উদ্দেশ্যে রওনা দিল। তাহির বাসার সামনে দাঁড়িয়ে আছে নিষ্প্রভ। যাবে কি যাবে না ভাবছে। সব কিছু ভেবে শেষে ঠিক করলো সে যাবে। নিজের রুমে বসে কিছু কেসের ফাইল দেখছিল তাহি। তখনই কলিং বেল বেজে ওঠে। এই সময় কে আসবে ভেবে পায় না তাহি। উঠে গিয়ে দরজা খুলে দিল। হুড়মুড় করে ভিতরে ঢুকে গেল নিষ্প্রভ। তাহির রুমে গিয়ে বিছানায় আরাম করে শুয়ে পড়ল। এদিকে তাহি বিস্মিত হলেও সেটা প্রকাশ করে না। দরজা লাগিয়ে নিজের রুমের দিকে আসে। নিষ্প্রভ তার বিছানায় শুয়ে আছে। আপনি আমার বাসায় কেন এসেছেন?
আর আমার বিছানাতেই বা কেন শুয়ে পড়লেন? সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়েই নিষ্প্রভের চোখে ঘুম ধরা দিয়েছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, এমনি এসেছি, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ডিস্টার্ব করো না। মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, একটা অবিবাহিত মেয়ের ঘরে ঢুকে তারই বেডরুমে শুয়ে আছেন। অবিবাহিত মেয়েটি আমার হবু বউ, আমি আসতেই পারি। আর আমার বউয়ের তো আমি ছাড়া আর কেউ নেই, তাই আমাকেই তো তার খেয়াল রাখার জন্য আসতে হবে, তাই না? আর তুমি এত কথা বলছো কেন? আসো, বিয়ের আগে থেকেই বউয়ের দায়িত্ব পালনের প্র্যাকটিস করো। আমার চুলগুলো টেনে দাও। কোনো কথা না বলে তাহি নিষ্প্রভের মাথার কাছে গিয়ে বসল। সে চাইলে এখন রেস্টুরেন্টের বিষয় নিয়ে ঝগড়া করতে পারে, কিন্তু নিষ্প্রভ ক্লান্ত, তাই কিছু বলল না। চুপ হয়ে বসে নিষ্প্রভের চুল টানতে লাগলো। হঠাৎ করে নিষ্প্রভ নিজের মাথা তাহির কোলে তুলে কোমর জড়িয়ে ধরল। হঠাৎ এমন হওয়ায় অপ্রস্তুত হলো তাহি, আর তাহির শ্বশুরের অনেক বেশি, তাই লাফ দিয়ে সরে আসতে চাইল। তার আগে নিষ্প্রভ আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরে। শ্বশুরি আর চরম অস্বস্তি নিয়ে কাঁপতে শুরু করে তাহি। তাহিকে কাঁপতে দেখে বাঁকা হেসে নিষ্প্রভ বলে, যে অফিসার কিনা ক্রিমিনালদের 12টা বাজিয়ে দেয়, সেই কিনা সামান্য কোমর জড়িয়ে ধরায় কাঁপাকাঁপি শুরু করেছে। ইন্টারেস্টিং। দেখুন। দেখাও। চুপ করুন অসভ্য ডাক্তার, আমার কোমর ছাড়ুন, আমার অস্বস্তি হচ্ছে। না, ছাড়বো না। তার আগে বলো, তুমি কি আমায় ভালোবাসো? সেটা বলে ছেড়ে দিব। পাগল নাকি? আমি আপনার মতো অসভ্য ডাক্তারকে কোন দুঃখে ভালোবাসতে যাব? স্বীকার করবে না? কি স্বীকার করব? উঠে বসে নিষ্প্রভ। তাহিকে একটানে নিজের কোলে বসিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, যাতে উঠতে না পারে। দুই গাল ধরে বলে, একবার বলো না ভালোবাসো, প্লিজ, শুধু একবার। আর কখনো জানতে চাইবো না। নিষ্প্রভের চোখের দিকে তাকালো তাহি। নিষ্প্রভের চোখ ছলছল করছে। এই চোখের দিকে তাকিয়ে তাহি মিথ্যে বলবে কি করে? অতঃপর নিজের দুই হাত দিয়ে নিষ্প্রভের মুখ ধরে আবেগী গলায় বলে উঠল, আপনি আমার প্রতি এতগুলো বছর ধরে যে আসক্তি নিয়ে আমার জন্য অপেক্ষা করেছেন, আমিও আপনার সেই প্রিয় আসক্তিতে আসক্ত হয়ে গেছি ডাক্তার সাহেব। কিভাবে জানি না, শুধু বলবো আপনাকে অন্য কারো সাথে দেখলে আমার সহ্য হয় না। আপনিও আমার প্রিয় আসক্তি হয়ে গেছেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে নিষ্প্রভের। কত প্রতীক্ষার পর আজ এই কথাটি শুনতে পারল সে। হয়তো তাহি ভালোবাসি বলেনি, কিন্তু এটা না বলেই নিজের অনুভূতি প্রকাশ করেছে। নিষ্প্রভের চোখে জল দেখে কিছু বলল না তাহি। সে জানে এটা তার ডাক্তার সাহেবের খুশির জল। শুধু একটা কথাই বলল, সারা জীবন শুনেছি, গল্পে পড়েছি, খুশিতে আনন্দিত হয়ে মেয়েরা চোখের জল ফেলে। আপনি প্রথম যে প্রেয়সীর মুখে তার অনুভূতি শুনে চোখের জল ফেলছেন। কোনো উত্তর না দিয়েই শক্ত করে জড়িয়ে ধরল তাহিকে নিষ্প্রভ। কিছুক্ষণ সময় নিয়ে তাহিও তার ডাক্তার সাহেবের পিঠে হাত রাখল। হঠাৎ পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে বড় বড় চোখ করে তাকায় তাহি। নিষ্প্রভ তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাহির পরনে যে টি শার্ট, সেটা একটু শর্ট, তাই একটু উঁচু হলেই পেট দেখা যায়। বাসায় একা থাকায় চেঞ্জ করেনি তাহি, আর সেটাই তার কাল হয়ে দাঁড়ালো। নিষ্প্রভের চাহনি দেখে লজ্জা পেল, প্রকাশ করল না তাহি। ধাক্কা দিয়ে নিষ্প্রভকে বিছানায় ফেলে দিয়ে আর একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। চেঞ্জ করে বিছানার কাছে এসে দাঁড়ালো। নিষ্প্রভ এখনও তার দিকেই তাকিয়ে আছে। চোখ মুখ কুঁচকে তাহি বলে, অসভ্য ডাক্তার, এভাবে তাকিয়ে আছেন কেন? শব্দ করে হেসে উঠে নিষ্প্রভ। এতে তাহির রাগ হুড়মুড় করে বেড়ে যায়। বিছানায় উঠে নিষ্প্রভের চুল টেনে ধরে ঝাঁকাতে থাকে। কি করছো তাহি? চুল ছাড়ো, ব্যথা পাচ্ছি তো সোনা। ব্যথা পাওয়ার জন্যই এভাবে ধরেছি, আর আমাকে পচাবেন? মাথা নাড়িয়ে ইনোসেন্ট নিষ্পাপ বাচ্চাদের মতো করে নিষ্প্রভ বলে, না। তাহি ছেড়ে দেয়। সেই সুযোগে নিষ্প্রভ তাহির হাত টেনে ধরে শুয়ে দেয়, নিজেও উপরে উঠে যায়। এত দ্রুত সব ঘটালো যে বুঝতে সময় লাগলো তাহির। বুঝতে পেরেই নিষ্প্রভের দিকে চোখ বড় বড় করে তাকালো। তাহির চাহনিতে নিষ্প্রভ কিছু না বলেই বাঁকা হাসল। অর্থাৎ, আমার চুল টানার জন্য শাস্তি পেতে হবে তোমায়, তাও আবার রোম্যান্টিক শাস্তি। নিষ্প্রভের ইঙ্গিত বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করল তাহি। নিষ্প্রভ কি করবে তার আগে সে টেনে নিষ্প্রভের উপর উঠে যায়। কি এবার কি করবেন? কি করব? আমি তো ভালো ছেলে, করবে তো তুমি। চুপ অসভ্য ডাক্তার।
বলে উঠে যায় তাহি। নিষ্প্রভের দিকে তাকিয়ে বলে, নিজের বাসায় যান। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তো, থাকি না কিছুক্ষণ। ঠিক আছে থাকুন, আমি কিছু ফাইল দেখব, আমাকে ডিস্টার্ব করবেন না। মাথা নাড়ল নিষ্প্রভ, মানে সে করবে না। সকাল 10টা। হাসপাতালে নিজের চেম্বারের ভিতরে ঢুকতে গিয়ে দরজার দিকে চোখ পড়তেই চোখ বড় বড় হয়ে যায় নিষ্প্রভের। দরজার মধ্যে সাদা একটা কাগজ আঠা দিয়ে লাগানো, তার মধ্যে বড় বড় করে লেখা অবিবাহিত মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। আশেপাশে তাকালো নিষ্প্রভ, তখনই তার সামনের দিকে তাহিকে তার দিকে এগিয়ে আসতে দেখল। চোখে চোখ পড়তেই চোখ মারে তাহি। একের পর এক বিস্ময় ঘটনা ঘটছে, যা নিষ্প্রভের হজম করতে কষ্ট হচ্ছে। তাহি নিষ্প্রভের সামনে এসে বলল, কি হলো, এখানেই দাঁড়িয়ে থাকবেন? আপনার চেম্বারে এলাম, তারপর প্রথম বসতে বলবেন না আমায়? মাথা নাড়িয়ে নিষ্প্রভ চেম্বারের ভিতরে ঢুকে হাই পাওয়ার দিয়ে এসি ছেড়ে চেয়ারে বসল। শীতের মধ্যেও তার গরম লাগছে। যার এরকম একটা দস্যি রানী আছে, তার এমনিই হবে। নিজেকে স্বাভাবিক করে নিষ্প্রভ বলে, বাইরে দরজায় কি লিখেছো এসব? কেন, দেখতে পাননি না কি? দেখতে পেয়েছি, কিন্তু কিন্তু কি? আমি যা বলেছি তাই হবে। নো অবিবাহিত মহিলাগণ, আপনি কোনো অবিবাহিত মহিলাদের দেখতে পারবেন না। এইভাবে চিকিৎসা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু চেম্বারের ভিতরে আসতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাম, কিন্তু গার্ডিয়ান নিয়ে তো ঢুকতে পারবে? সেটা করতে পারেন, কিন্তু খবরদার কোনো মেয়ের দিকে তাকিয়েছেন তো। আমি ছাড়া সব মেয়ে আপনার বোন হয়, মনে রাখবেন। তখনই নিষ্প্রভ টান দিয়ে তাহিকে নিজের কোলে বসিয়ে বলল, এরকমই তো চেয়েছিলাম। তুমিও আমার প্রতি আসক্ত হয়ে গেলে শ্যামা পাখি। এই আসক্তি থেকে তোমার মুক্তি নেই। আমি মুক্তি পেতেও চাই না ডাক্তার সাহেব। নিষ্প্রভদের বাসায় সবাই একসাথে বসে আছে। মূলত কারণটা হলো আজ দিবা আসছে, একটু আগে বাংলাদেশে এসে পৌঁছেছে। নিষ্প্রভ গিয়েছে একমাত্র বোনকে এগিয়ে আনতে। তীব্র চোখ বারবার দরজার দিকে যাচ্ছে, কবে সে তার প্রিয়সীকে দেখতে পাবে। আচ্ছা, তার প্রিয়সী কি তাকে ক্ষমা করে দেবে নাকি দূরে ঠেলে দেবে? না, তীব্র জানে তার প্রিয়সী তাকে কত ভালোবাসে। সে কখনোই তীব্রর থেকে দূরে যাবে না, কখনো না। তাহির ও একই অবস্থা। কত বছর পরে নিজের বেস্ট ফ্রেন্ডকে দেখবে। যদিও মোবাইলে ভিডিও কলে দেখা হতো, কিন্তু সামনাসামনি দেখা আর মোবাইলে দেখা কি এক? সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ডাইনিং রুমে দরজা দিয়ে হাতে ব্যাগ নিয়ে ঢুকলো নিষ্প্রভ। ওর পিছনে এসে ঢুকলো আহাত। তারপরেই দিবা এসে পা রাখে নিজের বাড়িতে। প্রথমেই দিবা চারিদিকে চোখ বুলিয়ে নেয়। তীব্রর দিকে তার চোখ আটকে যায়। কতদিন পর সে তার ইঞ্জিনিয়ার সাহেবকে দেখছে। আগে থেকে কিছুটা শুকিয়ে গেছে। তীব্র একইভাবে দিবার দিকে তাকিয়ে আছে। এত বছরের না দেখা তৃষ্ণাটা মেটাচ্ছে। দিবা তীব্র থেকে চোখ সরিয়ে মা বাবার দিকে এগিয়ে যায়। এতদিন পরে নিজের একমাত্র রাজকন্যাকে দেখে বুকে জড়িয়ে ধরে নাইম হাসান। কেমন আছে আমার আম্মুটা? ভালো আছি বাবা, তোমাদের দেখে এখন আরো ভালো লাগছে। দিয়া হাসান হাত বাড়িয়ে দিলেন। দিবা তৎক্ষণাৎ বাবাকে ছেড়ে মাকে জড়িয়ে ধরে। তাহির দিকে এগিয়ে যায় দিবা। তাহি মুখ ফিরিয়ে নেয়। তাহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কি রে, আর কত অভিমান করে থাকবি? আমি তো চলে এসেছি, এবার দুজন মিলে সারা শহর ঘুরবো। সরি দোস্ত, ক্ষমা করে দে। আমার সত্যিই তোর কথা শোনা উচিত ছিল, কিন্তু ততক্ষণে আমি সুইজারল্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। তাই চেয়েও তো আর তোর সাথে পড়তে পারতাম না। আমিও তোকে ভার্সিটি লাইফে মিস করেছি, যেমন তুই মিস করেছিস। বলে দিবা জড়িয়ে ধরল তাহিকে। তাহিও সব অভিমান ভুলে জড়িয়ে ধরল। কি ব্যাপার, আমাকে কি কারো চোখে পড়ছে না? আমি কি চলে যাব? আমাকে কারো চোখে পড়বে কেন? আমি তো কারো কেউ লাগি না। থাকো তোমরা, আমি বরং চলে যাই। কেউ আমাকে ভালোবাসে না। বলি মুখ গোমরা করে আহাত। নিষ্প্রভ হেসে বলে, তোকে কেন চোখে পড়বে না? তোকে তো প্রথমেই এয়ারপোর্টে জড়িয়ে ধরেছি। আরে তোমার কথা বলছি নাকি? আর কারো চোখে কি আমাকে দেখো না, নাকি দেখেও না দেখার ভান করে থাকো? তীব্র হেসে এগিয়ে গিয়ে আহাতকে জড়িয়ে ধরে, বলে, সরি দোস্ত, কেমন আছিস বল? আমি তো ভালোই আছি। এখন তোদের দেখে আরও ভালো লাগছে। তোকে বলেছিলাম না তোর জন্য সারপ্রাইজ আছে? হ্যাঁ বলেছিলি তো,
কোথায় আমার সারপ্রাইজ? তুই না সবসময় বলতি তোর একটা কিউট মিষ্টি ভাবি চাই, তাই তোর জন্য ভাবিকে সাথে নিয়ে এলাম। হোয়াট? রিয়েলি? কোথায় ভাবি? কোথায় সে? দেখা করাবি না আমার সাথে? আরে দেখাবো কি, তুই তো তাকে চিনিস খুব ভালো করে, আর তার সাথে তোর ইতিমধ্যেই দেখা হয়ে গিয়েছে। কি বলছিস ইয়ার? কে সে? কোথায় আমি? কোথায় আমি? কোথায় আমি? কোথায়? আমি তো তাকে দেখতে পেলাম না। আই এম সো এক্সাইটেড ইয়ার। প্লিজ জলদি ভাবিকে সামনে আসতে বল। দিবা। আহাতের ডাকে দিবা তাকাতে ইশারা করে আহাত বলে, এইটাই তোর ভাবি, যাকে দেখানোর জন্য তুই এত উতলা হচ্ছিলে। দিবানি হাসান, মাই ইউবি। তীব্রর পৃথিবী থমকে গেল, দুপা পিছিয়ে গেল সে, অবাক হয়ে তাকিয়ে আছে দিবানির দিকে। দিবানিও অবাক, কারণ সে এসবের কিছুই জানে না। তবে আয়াতের সাথে সুইজারল্যান্ডের পরিচয় হয়েছিল তার। আহাত এই পরিচয়ে শেষ বলেছিল সে নিষ্প্রভের বেস্ট ফ্রেন্ড, আর নিষ্প্রভ বলেছিল একা আসার দরকার নেই। তাই আয়াতের সাথে বাংলাদেশে এসেছে। কিন্তু আয়াতের সাথে তার বিয়ে ঠিক হয়েছে কবে, কখন? অবাক দৃষ্টিতে মা বাবা ভাইয়ের দিকে তাকিয়ে আছে দিবা। দিবার চাহনি দেখে দিবার বাবা বললেন, জানি তুমি অবাক হয়েছ আম্মু, তবে আহাত খুব ভালো ছেলে। আমার আর তোমার মায়ের পছন্দ হয়েছে, তাই আহাতকে বলেছি তোমার পছন্দ হলেই বিয়ে হবে, তার আগে নয়। তোমাকে আমরা জোর করব না কোনো কিছুতে। তুমি ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে আমাদের তোমার পছন্দ কিনা জানিও। তোমার খুশি আমাদের খুশি। যাও উপরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। দিবা তীব্রর দিকে এক পলক তাকালো। তীব্রর চোখের ভাষা বুঝতেই সময় লাগলো না দিবার। তাহির কাছ থেকে তীব্রর পাগলামি সম্পর্কে জেনেছে। সে পারবে না তার ইঞ্জিনিয়ার সাহেবকে এত বড় শাস্তি দিতে। সেও তীব্রকে খুব ভালোবাসে। তীব্রর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে দিবা, মাথা নাড়িয়ে না বোঝালো। তীব্র ছলছল চোখে দিবার দিকে তাকিয়ে হাসল। তার দিবানি দাঁড়িয়ে আছে, মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো। রাত প্রায় 1টার কাছাকাছি। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে দিবা। তাহি, আহাত, তীব্র সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে অনেক আগেই। হঠাৎ মনে হলো ব্যালকনিতে কিছু শব্দ হচ্ছে। ব্যালকনি নিচে উঁকি দিয়ে তাকালো দিবা। তখনই তীব্রর হাত বাড়িয়ে দিল। অবাক হয়ে দিবা তাকিয়ে আছে তীব্রর দিকে। তীব্রর ফিস ফিস শব্দে হুঁশ ফিরে তীব্রকে টেনে তুলে ব্যালকনিতে। একটানা কয়েকবার শ্বাস ছাড়ে তীব্র, তারপর দিবার দিকে তাকায়। দিবাও তার দিকে তাকিয়ে আছে। দেরি না করে দিবাকে জড়িয়ে ধরল তীব্র, যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে। দিবাও জড়িয়ে ধরল। দুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেদিকে কারোর হুঁশ নেই। তারা নিজেরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন কেউ আলাদা করতে না পারে। অনেকক্ষণ পর দিবার মনে হলো তার উচিত তীব্রর উপর অভিমান করে মুখ ফিরিয়ে নেওয়া, অভিমান করে থাকা। তা না করে সে তীব্রতে জড়িয়ে ধরেছে। তীব্রকে জোর করে ছাড়িয়ে একটু দূরত্ব নিয়ে দাঁড়ায় দিবা। তীব্রর দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি চাই আপনার? এত রাতে আমার ব্যালকনি এলেন কেন? তো কি করব, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তোমাকে এতদিন পরে দেখে নিজেকে ঠিক রাখা খুব কঠিন হয়ে পড়েছিল, তাই চলে এসেছি। কেন? আমি কে হই আপনার? যান না আপনার কাজিনের কাছে। ঠোঁট প্রসারিত করে হাসল তীব্র। দিবাকে টান দিয়ে নিজের দিকে টেনে আনলো, দুগাল ধরে বলল,